স্যার একটাই জিনিস জিজ্ঞেস করবো, চিঠি কি আজকে মেয়াদ বাড়ানোর জন্য পাঠাচ্ছেন? এখন দেখছি, এখন গিয়ে ওখানে দেখছি সারা রাজ্য জুড়ে কি মেয়াদ বাড়তে পারে নাকি শুধু? আমরা রিপোর্ট চেয়েছি সব ডিও থেকে, এখন রিপোর্ট আসছে, সংগ্রহ করে তারপরে দেখবো। স্যার কিছু এসআইআর শুনানি নিয়ে গতকালের আমার প্রতিবেদনের পর আপনাদের মধ্যে অনেকেই চিন্তায় পড়ে গেছিলেন, কারণ অনেককেই আগামী সোমবারেও শুনানিতে ডাকা হয়েছে। আর যেখানে আমি বলেছিলাম যে আজকে শনিবারই হচ্ছে শুনানির শেষ দিন, আমি আপনাদের আবার বলছি যে যেটা বলি তথ্য প্রমাণ যুক্তি দিয়ে, যেটা আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর জানায় আমি সেটাই আপনাদের জানাই। আজকে ওই একই প্রশ্নটা রয়ে গেল যে আজকে কি শুনানি শেষ নাকি শুনানি বাড়ছে। এই প্রশ্নের উত্তর এখনো ঠিক করে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরে দিতে পারেনি। আমি শোনাবো আপনাদের আমাদের এখানে যিনি নির্বাচনী আধিকারিক আছেন সিইও মনোজ আগরওয়ালের কথা, এবং আজকের প্রতিবেদনে এও দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলওদের মৃত্যু নিয়ে এত কান্নাকাটি করলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এই বিএলও ইআরও যাবতীয় সমস্ত সরকারি আধিকারিক যারা ভোটের কাজ করছেন তাদের টাকাও আটকে রেখেছে। যে সমস্ত বিএলওরা মারা গেছে বলে কান্নাকাটি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বিএলওদের পেমেন্টও আটকে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে আজকে এই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এতদিন পর এই সার্টিফিকেট গ্রহণ করবে এটাও জানিয়ে দেওয়া হয়েছে। আরো অনেকটা খবর নিয়ে আজকের এই প্রতিবেদনটা দেখুন শেষ অবধি। এসআইআর ওই যে প্রতিবেদনটা যেটা দেখার জন্য আপনারা বসে থাকেন, কত নাম বাদ গেল সেটাও আমি আপনাদের জানাবো আজকের প্রাথমিক হিসাব। প্রথমে যেটা বলবো যে গতকাল যেটা আপনাদের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছিল যে আমাকে সোমবারে ডাকা হয়েছে, অথচ আমি বলছি শনিবারই শেষ শুনানি ঠিক পেছোচ্ছে বা কতদিন পেছোচ্ছে এটা তো প্রশ্ন। এখন অব্দি যেটা জানা যাচ্ছে কিছুই জানা যায়নি, অর্থাৎ শুনানি কতদিন পেছোচ্ছে, এসআইআর কতদিন পেছোচ্ছে কিচ্ছু জানা যায়নি। পেছোচ্ছে কয়েকটা দিন এটা একমাত্র জানা যাচ্ছে, যেটার অফিসিয়াল ডিক্লারেশন এখনো হয়নি। যেটুকু জানতে পেরেছি 4টে জায়গায় শুনানি পিছিয়ে যাচ্ছে। কোন 4টে জায়গায়? এই 4টে জায়গা হচ্ছে মালদা, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা এবং কার্সিয়াং। এই 4টে জায়গায় কাজের প্রক্রিয়া এখনো অনেকটাই বাকি। যদিও নির্বাচন আধিকারিকের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে তথ্যে অসঙ্গতি আনম্যাপ মিলিয়ে মোট 1,51,92,735 জনকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবং আমি আপনাদের জানিয়েছিলাম বৃহস্পতিবার পর্যন্ত নোটিশ পৌঁছে গেছে প্রায় 1,30,00,000-এর কাছাকাছি, এবং বাকি ওই 22 লাখের কাছাকাছি শুনানি বাকি আছে, যেটা আজকে শনিবার বিকেল অব্দি শেষ হয়ে যাবার কথা ছিল। নির্বাচনী আধিকারিকের দপ্তর যেটা জানিয়েছিল আর কিছু লোককে হয়তো সোমবারে শুনানি হবে, কিন্তু এই 4টে জায়গায় দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা, কার্সিয়াং, মালদা, এই 4টে জায়গায় শুনানি আজকের মধ্যে শেষ হচ্ছে না। ফলে কতদিন বাড়ানো যাবে, কি বাড়ানো যাবে সেটা এখনো দিল্লির জাতীয় নির্বাচন কমিশন থেকে নির্দেশ আসেনি। ইতিমধ্যেই প্রায় 1 কোটির কাছাকাছি তথ্য যাচাই করে আপলোডেড হয়ে গেছে। এখনো প্রায় 52 লক্ষের কাছাকাছি তথ্য যাচাই বাকি, আপলোড বাকি। হাতে আর 24 ঘন্টা ছিল। ফলে সময়সীমা বাড়বে, কতদিন বাড়বে কেউ জানে না, কারণ দিল্লির নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, দিল্লির নির্বাচন কমিশন নোটিশ পাঠাবে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরে, তবে তারা অফিসিয়ালি বলতে পারবে। কাউকে বিশ্বাস করতে হবে না। আমি আপনাদের আমাদের এখানে যিনি নির্বাচনী প্রক্রিয়াটার মাথা, সিইও নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বক্তব্য শোনাচ্ছি। ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন নির্বাচন কি পেছোচ্ছে, কতদিন পেছোচ্ছে, এই নিয়ে ঠিক তিনিও এখনো পুরোপুরি সবকিছু জানতে পারেননি, কারণ জাতীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে কোনো নির্দেশ আসেনি। তাহলে আমি বা অন্যান্য মিডিয়ার লোকেরা কি করে বলবে, যেখানে আমাদের এখানে যিনি নির্বাচন কমিশনের মাথা মনোজ আগরওয়াল নিজেই বলতে পারছেন না। আজকে দুপুরবেলা দেখুন আপনাদের জন্য মনোজ আগরওয়াল কি বললেন সাংবাদিকদের, দেখুন আপনারা। এমনি হয়ে যাবে
স্যার একটাই জিনিস জিজ্ঞেস করবো, চিঠি কি আজকে মেয়াদ বাড়ানোর জন্য পাঠাচ্ছেন? এখন দেখছি, এখন গিয়ে ওখানে দেখছি। সারা রাজ্য জুড়ে কি মেয়াদ বাড়তে পারে নাকি শুধু না, আমরা রিপোর্ট চেয়েছি সব ডিও থেকে, এখন রিপোর্ট আসছে, সংগ্রহ করে তারপরে দেখবো আমরা। স্যার কিছু কিছু ডিও 10 দিন মতো সময় চাইছেন, কোনো ডিও 10 দিন থেকে সময় চাইনি, আমার নলেজে নেই। তার মানে বাড়লেও 10 দিন হয়তো বাড়বে না, তাই তো? দেখা যাক। যেটুকু জানতে পারছি, আপনাদের আমি আগেই বলেছিলাম, এসআইআর এর ওই প্রাথমিক পর্বেই 58,20,000 মানুষের নাম বাদ চলে গেছে। তারপর এই এতদিন যে শুনানি হলো, নির্বাচন আধিকারিকের দপ্তরের হিসেব মতো 5 লাখ লোক শুনানিতে আসেইনি। অর্থাৎ এই 5 লাখ লোকের নামও এক ঝটকায় বাদ চলে যাবে। এখন অব্দি এই সংখ্যাটা দাঁড়াচ্ছে এই 58 আর 5, মানে এই 63-64 লক্ষের নাম একেবারেই বাদ চলে যাচ্ছে। 64 লক্ষ মানুষের নাম একবারই বাদ চলে যাচ্ছে। এরপরে হবে এই যারা হিয়ারিং এ এলো বা যারা তথ্য দিল, নথি দিল, এই নথিগুলো আগামী 1 সপ্তাহ যাচাই হবে। এরপরে কত নাম বাদ যাচ্ছে সেটাই এখন দেখার। এটা হচ্ছে আজকের ঘটনা, যে এখনো কিছু শুনানি বাকি রয়েছে। কতটা পেঁচুচ্ছে বুঝতেই পারলেন, মনোজ আগরওয়াল নিজে বলতে পারলেন না। এদিকে আমরা যে বারবার বলছি এখানে কোনো ড্রাস্টিক অ্যাকশন না নিলে কিছু হবে না, আজকে এই বাদুড়িয়া বিডি অফিসের ঘটনা আরো একবার প্রমাণ করে দিল। বাদুড়িয়াতে ওই একই কাণ্ড, এসআইআর ভন্ডুল করে দিল তৃণমূলের নেতানেত্রীরা। এর আগে আপনারা ফারাক্কায় দেখেছেন, চাকুলিয়াকে দেখেছেন বিডি অফিসে ভাঙচুর, এবার হলো বাদুড়িয়াতে। দেখুন আপনারা। অর্থাৎ নির্বাচনী আধিকারিক যেটা জানাতে পারলেন না, সেটা হচ্ছে মালদা, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা, কার্শিয়াং, এই চার জায়গায় পেছুচ্ছে। কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এসআইআর পেছুচ্ছে কিনা সেটার জন্য আমাদের আগামী কালের উপরে নির্ভর করতে হবে। এবার আসি সবচেয়ে মজাদার ঘটনায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 1 মাস ধরে খুব চেঁচামেচি করলেন, বিএলওরা মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, প্রচুর কাজের চাপ। প্রতিদিন কান্ডাকাটি করে বাংলার মানুষকে বুঝিয়ে দিলেন যে এসআইআর এর চাপের জন্য বিএলওরা মারা যাচ্ছে। আর এবারে সেই বিএলও, শুধু বিএলও নয়, বিএলও, ইআরও, এইআরও বা যারা এই নির্বাচনের কাজের সঙ্গে বিএলও সুপারভাইজার যারা জড়িত, তাদের কাউকেই পয়সাই দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কয়েক কোটি টাকা আটকে রেখে দিয়েছে। যে বিএলওদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কান্নাকাটি করলেন, যারা নাকি মারা গেছে এসআইআর এর চাপে, তারাও এখনো টাকা পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদেরকে টাকা দেয়নি। গতকাল 6 ফেব্রুয়ারির ডেটে চিফ সেক্রেটারিকে চিঠি করেছিল জাতীয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চিঠি করেছিল জাতীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে, যে এবার টাকাগুলো দিন। বিএলওরা টাকা পাচ্ছে না, বিএলও সুপারভাইজাররা টাকা পাচ্ছে না, ইআরও, এইআরও, ডিও কেউ টাকা পাচ্ছে না। কি করছেন আপনারা? কবে টাকা দেবেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলওরা আত্মহত্যা করছে বলে কেঁদে ভাসিয়ে দিল এই 1 মাস ধরে, যারা আত্মহত্যা করেছে যদি সত্যি করে থাকে এসআইআর এর চাপে, তাদেরকেও টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই হচ্ছে সরকারের অবস্থা। জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, অবিলম্বে এই সমস্ত টাকাগুলো ক্লিয়ার করুন যারা ভোটের কাজ করছে। আজকে 7 তারিখের ডেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চিঠি লিখেছে ভোট কর্মী এবং বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চিঠি লেখা হয়েছে, প্রেয়ার ফর ডিসবার্সমেন্ট অফ ফান্ড অফ পেমেন্ট অফ দ্য রিমুনারেশন অফ বিএলওস এন্ড আদার। চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। যাদের জন্য কেঁদে ভাসালো পিসি ভাইপো, তারাই এখন টাকা পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দিচ্ছে না। দ্বিচারিতা একবার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষকে ভুল বোঝালো এসআইআর এর চাপে সব মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, কিন্তু এসআইআর যারা করছে তাদেরকে টাকা দিচ্ছে না। যারা মারা গেছে বলে কান্নাকাটি করলো, তাদের পরিবার এখনো টাকা পায়নি। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থা। মুখোশ খুলে গেছে আজকে। এবার আমরা দেখলাম আরো একটা বড় ব্যাপার। আমি প্রথম থেকে আপনাদের বলেছি যে নির্বাচন কমিশন চাইছে যে এই দেশে বা এই রাজ্যে এসআইআর যেটা হচ্ছে, কোনো ভুয়ো ভোটার, মৃত ভোটার, বেআইনি ভোটার থাকবে না, কিন্তু কোনো আসল ভোটার তার নাম বাদ যাবে না। এটা নিয়ে কোন রকম কোনো সন্দেহ নেই। জাতীয় নির্বাচন কমিশন এটাও চায়। আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর এটাও চায়। কিন্তু নির্বাচনী আধিকারিকের দপ্তর অনেকটা ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দিল্লির মুখাপেক্ষী হয়ে বসে আছে।
কবে দিল্লিতে প্রস্তাব যাবে, সেই প্রস্তাব দিল্লি গ্রহণ করবে, তারপর সেই নোটিশ আকারে পাঠাবে, তবে এখানে সেই প্রস্তাব চালু হবে। এটাকে আমরা বলছি, এবং বিভিন্ন ক্ষেত্রে যে অ্যাপস এর ব্যবহার, আমাদের আগেকার যুগে আমাদের দাদু দিদিমার ক্ষেত্রে 5টা 6টা করে ছেলে মেয়ে হতো, যেটা এখন মুসলিমদের হয়, সেটা হিন্দু ধর্মে আমাদের দাদু দিদিমার আমলে হতো, কিন্তু সেটা অ্যাপস ধরতে পারছে না, সেই জন্য অমাত্য সঙ্গে ডাকা হয়েছে, বিভিন্ন লোককে ডাকা হয়েছে। ফলে আমি আপনাদের বারবার বলেছি, জাতীয় নির্বাচন কমিশন অপেশাদারের মতন কাজ করছে। তার একটা নমুনা আজকে আবার পেলাম। জাতীয় নির্বাচন কমিশন এতদিন পর, অর্থাৎ আজকে অফিসিয়ালি শুনানির শেষ দিন, কয়েকটা দিন সময় হয়তো বাড়বে, সোম মঙ্গলবারও শুনানিতে অনেককে ডাকা হয়েছে, 2-3টে দিন হয়তো বাড়বে, এসআইআর ফাইনাল ভোটার লিস্ট হয়তো 14 তারিখের বদলে আরো কয়েকটা দিন পেছিয়ে যাবে। এই শুনানির শেষ মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠালো যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটও শুনানির জন্য গ্রহণ করা হবে। এবার আপনারা বলুন, এর কোনো যুক্তি আছে? অফিসিয়ালি শুনানি আজকে শেষ, কয়েকটা জায়গায় শুনানি কিছু ধীমে তালে চলছে, 4-5টা জায়গায় শুনানি আগামী কয়েকটা দিন চলবে, কিন্তু অফিসিয়ালি তো শেষ। এতদিন পর জাতীয় নির্বাচন কমিশনের টনক লড়ল। 6ই ফেব্রুয়ারির ডেটে তারা চিঠি দিচ্ছে যে ক্লারিফিকেশন অন অ্যাডমিসিবিলিটি অফ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অ্যাজ ওয়ান অফ দ্য ডকুমেন্টস আন্ডার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট পিআরসি নেওয়া হবে শুনানিতে। তাহলে এতদিন যাদের এই 1 কোটি 1.5 কোটি মানুষের শুনানি হলো, তাদের মধ্যে যাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ছিল, তারা কি আবার নতুন করে নিয়ে যাবে? ওই যে বলেছিলাম না, চূড়ান্ত অপেশাদারিত্বের মতন কাজ, যেটা বলার জন্য তৃণমূল ছেড়ে বিজেপির অনেক বোদ্ধা আবার আমার সমালোচনা করেছিল, জাতীয় নির্বাচন কমিশনের সমালোচনা করছেন। আপনি কি বেশি জানেন? আমি বেশি জানি না, যেটা বলার চেষ্টা করি তথ্য প্রমাণ দিয়েই বলার চেষ্টা করি। আপনারাই বলুন না, এসআইআর শুনানি তো শেষ, তাহলে এই 6ই ফেব্রুয়ারি 2026-এর ডেটে জাতীয় নির্বাচন কমিশন আমাদের এখানে চিফ ইলেকট্রাল অফিসার, অর্থাৎ আমাদের এখানে যিনি নির্বাচন কমিশনের হেড, তাকে চিঠি দিচ্ছেন যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটও নেওয়া যাবে। এই চিঠি তো 1.5 মাস আগে আসার কথা ছিল, তাই নয় কি? বলুন আপনারা। এবার আসি ভোট গণনা এবং ফলাফল নিয়ে, যেটা গতকালই সিদ্ধান্ত হয়েছিল, আমি বলতে ভুলে গেছিলাম। শুধুমাত্র জেলা শাসকের দপ্তরে এই এবারের যে ভোটের যে গণনা সেটা হবে, এবং জেলা শাসকের দপ্তরে যদি জায়গার অভাব হয় সেক্ষেত্রে এসডি অফিসার হবে, তার নিচে নামবে না। সমস্ত বিধানসভার এই যে ভোটের গণনা জেলা শাসকের দপ্তরে হবে। প্রাথমিকভাবে 150টি গণনা কেন্দ্রের নাম সিও দপ্তর থেকে পাঠানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তার নাকচ করে দিয়ে 114টি গণনা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে এখন অব্দি, নির্বাচন কমিশন সূত্রে খবর। ভোটার স্লিপ যে বিলি, সেটা নিয়ে নির্বাচন কমিশন আরো করা হয়েছে, যেটা 2024 লোকসভার সময় ছিল, কোন রাজনৈতিক দল মানেনি, বিশেষ করে তৃণমূল কংগ্রেস মানেনি। এবার নির্বাচন কমিশনের লোগো দেওয়া ভোটার স্লিপ বাধ্যতামূলক করলো নির্বাচন কমিশন। কোন পার্টির লোগো দেওয়া ভোটার স্লিপ চলবে না, যারা করবে না শাস্তির মুখে পড়বে। এবার নির্দেশ এসে গেছে, 2024 লোকসভায় নির্বাচনে যা কার্যকর করা যায়নি, মানা হয়নি, কোন রাজনৈতিক দলের চিহ্ন দেওয়া স্লিপ বিলি করা যাবে না, 100% স্বচ্ছ করতে হবে। নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, বিএলওদের এই স্লিপ দিতে হবে। নির্বাচন কমিশনের লোগো দেওয়া স্লিপ বিলি করবেন বিএলওরা। যদি কোনো ভোটার অজ্ঞাত থাকেন, এই বিষয়ে স্লিপ না পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কমিশনে অভিযোগ জানানো যাবে। 1950 নম্বরে, 1950 নম্বরে অভিযোগ জানানো যাবে, এবং সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে আইনি পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। যে সমস্ত বিএলও ভোটের সময় নির্বাচন কমিশনারের ছাপ দেওয়া ভোটার স্লিপ দেবে না, তাদেরকে শাস্তি পেতে হবে। এবার হচ্ছে সবচেয়ে যেটা বড় কথা, যেটা আমি বারবার গত 2 মাসে আলোচনা করেছি, যে আমাদের রাজ্যে ড্রাস্টিক স্টেপ না নিলে এসআইআর ঠিকঠাক করা যাবে না। নির্বাচন কমিশন এতদিনে জানাচ্ছে যে ড্রাস্টিক স্টেপও নেওয়া হবে। কখন নেওয়া হবে? ফাইনাল ভোটার তালিকা বেরোবার পর। ফাইনাল ভোটার তালিকা বেরোবার পর যদি মনে হয় কোনো বিএলও ঠিকঠাক কাজ করেনি, বিডিও করেনি, ইআরও এইআরও ডিও বা ডিএম করেনি, তাদের বিরুদ্ধে ড্রাস্টিক স্টেপ নেওয়া হবে। এতদিন আগে নিলে একটু ভালো হতো না? 4 জন বিএলওকে যদি জেলে পাঠানো যেত, তাহলে বাকিরা কি বাদরামি করতে পারতো? আপনাদের কি মত? তবে নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর 72 ঘন্টার মধ্যে কঠোরতম পদক্ষেপের পথে হাঁটতে চলেছে নির্বাচন কমিশন। যারা বাঁদরামি করেছে, তৃণমূলের হয়ে কাজ করেছে, নির্বাচন কমিশনের একদম আদেশ মানেনি, নির্দেশ মানেনি, সেই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই দিকে তাকিয়ে আছি যে এই এসআইআর ঘেটে দেওয়ার চেষ্টা কারা করলো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় সেটাও দেখতে চাই। আরেকটা জিনিস নিয়ে বড্ড আলোচনা চলছে, এক দফায় কি ভোট হবে? এক দফাতেও ভোট হতে পারে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের এখানে নির্বাচনী আধিকারিক দপ্তরে
প্রস্তাব চাওয়া হয়েছিল, এক দফায় কি ভোট হতে পারে? এখানকার নির্বাচনী আধিকারিকের দপ্তর পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এক দফায় ভোট হতে কোনো অসুবিধা নেই, ঠিকঠাক যদি বাহিনী পাওয়া যায়। এখন জাতীয় নির্বাচন কমিশন ভেবে দেখবে। তারা ইতিমধ্যে সিআইএসএফ কে চিঠি দিয়েছে, সিআরপিএফ কে চিঠি দিয়েছে যে পশ্চিমবঙ্গে এক দফা ভোটের জন্য যে বাহিনী দরকার সেটা তারা দিতে পারবে কি না। ফলে এক দফাতেই ভোটের সম্ভাবনা যে বাড়ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে সবচেয়ে বড় কথা, বিজেপিও এটা চাইছে এবং তৃণমূল বারবার এই 6 দফা 8 দফার ভোটের বরাবরের বিরোধিতা করে এসছে। যখনই জাতীয় নির্বাচন কমিশন 6 দফায় 8 দফায় ভোট করেছে, তৃণমূলের তরফ থেকে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে কেন 6 দফায় ভোট হবে। যাক, ভালোই হলো। এবার আশা করি এক দফাতেই ভোট হয়ে গেলে তৃণমূলের কোনো আপত্তি হবে না বা কোনো রাজনৈতিক দলেরই কোনো আপত্তি হবে না। বিজেপির তো আপত্তি না হওয়ারই কথা। যেটা বলা হচ্ছে যে 234 আসনের তামিলনাড়ু বিধানসভাতে যদি এক দফায় ভোট হয়, তাহলে 294 আসনের পশ্চিমবঙ্গে কেন এক দফায় ভোট হবে না? এমনকি শুধুমাত্র মোদী জমানায় নয়, এনডিএ জমানাতে নয়, 2011-তে ইউপিএ জমানাতেও 6 দফায় ভোট হয়েছিল। সবাই জানে যে আমাদের এখানে ভোটের সময়, ভোটের দিন ঠিক কি হয়ে থাকে। যদি আমরা দেখলাম এই যে বিহারে ভোট হলো, 2 দফায় ভোট হয়েছে। ফলে আমাদের এখানে এবার মনে হচ্ছে যে এক দফাতেই ভোট হয়ে যাবে, খুব বেশি হলে 2 দফা, তার বেশি যাবেই না। কেমন হয় সেটা হলে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।